একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের আজকের ক্লাসে স্বাগতম জানাই। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরা রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন নিয়ে আলোচনা করছি এবং এই অধ্যায়ের এটি সপ্তম লেকচার। এই লেকচারটিতে তোমাদের সাথে আছি আমি সজীব বণিক, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, রসায়ন বিভাগ, কুমুদিনী সরকারি কলেজ, টাঙ্গাইল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে জেনে নিচ্ছি আজকের আলোচনার বিষয়। আমাদের আজকের আলোচনার বিষয় দ্রাব্যতা বিষয়ক গাণিতিক সমস্যাগুলি। আমরা দ্রাব্যতা বিষয়ক বেশ কয়েকটি গাণিতিক সমস্যা দেখব এবং এগুলোর সমাধান দেখব, এবং আজকের আলোচনা থেকে তোমরা দ্রাব্যতা বিষয়ক গাণিতিক সমস্যাগুলির সমাধান করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, শুরু করছি আমাদের আজকের আলোচনা। আমরা প্রথম যে গাণিতিক সমস্যাটি দেখব তা হচ্ছে কক্ষ তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইডের 75 গ্রাম ভরের একটি সম্পৃক্ত দ্রবণে 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত আছে। এই তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত? আমরা এই সমস্যাটির সমাধান দেখে নিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি দ্রাব্যতা S সমান m/m - n × 100। এখানে S হচ্ছে দ্রাব্যতা, m হচ্ছে সম্পৃক্ত দ্রবণে দ্রবীভূত দ্রবের ভর গ্রাম এককে, আর ক্যাপিটাল M এটি হচ্ছে সম্পৃক্ত দ্রবণের ভর গ্রাম এককে। এই হচ্ছে আমাদের সূত্র। তাহলে এটি দ্রবের ভর, আর m - n এটি মূলত দ্রাবকের ভর। তো আমাদের এই প্রশ্নটিতে আমরা দেখতে পাচ্ছি সোডিয়াম ক্লোরাইডের 75 গ্রাম ভরের একটি সম্পৃক্ত দ্রবণের কথা বলা আছে। তার মানে এটি হচ্ছে আমাদের ক্যাপিটাল M, আর তার মধ্যে 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত আছে এবং এটি হচ্ছে দ্রবের ভর অর্থাৎ স্মল m। তাহলে এখানে কি দেওয়া আছে? দেওয়া আছে আমাদের স্মল m ইকুয়াল টু 20 গ্রাম, ক্যাপিটাল M ইকুয়াল টু 75 গ্রাম। বের করতে হবে S ইকুয়াল টু হোয়াট। তাহলে আমরা যদি এই মানগুলো এখানে বসাই, 20 এখানে 75 মাইনাস 20 ইন্টু 100, তাহলে কত পাচ্ছি? 20/55 ইন্টু 100, অর্থাৎ এখানে আমরা পাবো 36.36। তাহলে আমরা এটাই হচ্ছে আমাদের দ্রাব্যতা, অর্থাৎ এই কক্ষ তাপমাত্রায় এই দ্রবণটিতে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা হচ্ছে 36.36। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা এই সমস্যাটি বুঝতে পেরেছ। আমরা এখন চলে যাব দ্বিতীয় আরেকটি গাণিতিক সমস্যায়। তাহলে দ্বিতীয় সমস্যাটি হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উৎপন্ন সিলভার ক্লোরাইডের 1 লিটার সম্পৃক্ত দ্রবণকে বাষ্পীভূত করে 0.0032 গ্রাম অবশেষ পাওয়া যায়। এই তাপমাত্রায় সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা কত? প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতে পাচ্ছি সম্পৃক্ত দ্রবণের আয়তন দেওয়া আছে, আর বলা আছে এই দ্রবণটিকে বাষ্পীভূত করে এত গ্রাম অবশেষ পাওয়া যায়। আমরা জানি একটি দ্রবণ উৎপন্ন হয় দ্রব এবং দ্রাবক এ দুটো মিশ্রিত করে। তাহলে আমরা যদি বাষ্পীভূত করি তাহলে নিশ্চয়ই দ্রাবকটি উড়ে চলে যাবে, তাহলে যে অবশেষ থেকে যাবে এটি আসলে কে? দ্রব। তাহলে এটি হচ্ছে আমাদের এই দ্রবণটিতে 1 লিটার দ্রবণে উপস্থিত দ্রবের ভর। তাহলে আমরা কিভাবে সমাধানটি করব? আমাদের এই প্রশ্ন অনুযায়ী আমরা বলতে পারি যে সিলভার ক্লোরাইড এই দ্রবটির ভর, সিলভার ক্লোরাইড
দ্রবটির ভর m সমান 0.0032 গ্রাম। আর দেওয়া আছে সিলভার ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণের আয়তন, এবং সিলভার ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণের আয়তন কত? 1.0 লিটার, বা এটাকে আমরা বলতে পারি 1000 সেন্টিমিটার কিউব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দ্রাব্যতার যে সূত্র জানি, সেখানে আমরা দেখেছি দ্রবণের ভর ব্যবহার করা হয়েছে, কিন্তু এখানে দেওয়া আছে দ্রবণের আয়তন। তাহলে আমাদের দায়িত্ব হচ্ছে এই আয়তনকে ভরে রূপান্তরিত করে নেওয়া। আর যেহেতু এই 1 লিটার দ্রবণে খুবই কম পরিমাণ দ্রব উপস্থিত আছে, সুতরাং আমরা ধরে নিতে পারি এটি একটি অত্যন্ত লঘু দ্রবণ। আর লঘু দ্রবণের ঘনত্ব পানির ঘনত্বের সমান হয়ে থাকে, তাই আমরা পানির ঘনত্ব দিয়ে এই আয়তনকে গুণ করে এর ভর বের করে নিতে পারি। তাহলে আমরা বলতে পারি, অতএব সিলভার ক্লোরাইড এর সম্পৃক্ত দ্রবণের ভর সমান কি হবে? 1000 সেন্টিমিটার কিউব ইন্টু 1.0 গ্রাম পার সেন্টিমিটার কিউব। আমাদের এখান থেকে আমরা পাচ্ছি 1000 গ্রাম। এটি কেন আমরা করলাম? কারণ অতি লঘু দ্রবণের ঘনত্ব পানির ঘনত্বের সমান। আর পানির ঘনত্ব যেহেতু 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, এজন্য আমরা ঘনত্ব দিয়ে আয়তনকে গুণ করে ভর বের করলাম। এখন আমরা এই বিষয়টিকে আমরা যে সূত্র জানি তার মধ্যে প্রয়োগ করতে পারি। আমরা জানি দ্রাব্যতা S সমান কি? m/m-m ইন্টু 100। তাহলে এখানে আমাদের m এর মান কত? 0.0032। ক্যাপিটাল M হচ্ছে 1000, তার থেকে বিয়োগ হবে 0.0032 ইন্টু 1000। তাহলে এখানে আমাদের মানটা আসছে কত? উপরে 0.0032 আর নিচে থাকছে 999.9968 ইন্টু 100। তাহলে এখান থেকে আমরা যে মান পাচ্ছি 3.2 ইন্টু 10⁻⁴। এটা এই হচ্ছে আমাদের দ্রাব্যতা। এটি আমরা মূলত গ্রাম পার 100 গ্রাম এককে পেয়ে থাকি। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তবে দ্রাব্যতা একক না লিখলেও চলে, কিন্তু আমরা মানটা যেহেতু গ্রাম পার 100 গ্রামে বের করেছি, এজন্য আমরা এটা লিখলেও কোনো অসুবিধা নেই। তো প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা এটি বুঝতে পেরেছ। আমরা এবার চলে যাব তৃতীয় আরেকটি সমস্যায়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তৃতীয় সমস্যাটি দেখতে পাচ্ছি। এখানে 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 120 গ্রাম সম্পৃক্ত দ্রবণ দেওয়া আছে। এই তাপমাত্রায় এই দ্রবটির দ্রাব্যতা হচ্ছে 50। এই দ্রবণটিকে শীতল করলে, অর্থাৎ 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন আমরা নিয়ে আসছি, তখন এই দ্রবণের মধ্যে দ্রবটির হচ্ছে 25। যেহেতু এক্ষেত্রে দ্রাব্যতা কমে যাচ্ছে, তাই এখানে অতিরিক্ত দ্রব কেলাস আকারে জমা হবে। তো প্রশ্ন হচ্ছে যে শীতলীকরণের পর কতটুকু দ্রব কেলাসিত হবে, অর্থাৎ এই দ্রবণ থেকে কতটুকু দ্রব কেলাস আকারে বেরিয়ে আসবে। তো আমরা কিভাবে এই সমস্যাটির সমাধান করতে পারি? প্রিয় শিক্ষার্থীরা, আমরা
এখানে যে তথ্য আছে আমরা দেখতে পাচ্ছি দ্রাব্যতা এস দেওয়া আছে এবং দ্রবণের ভর ক্যাপিটাল এম এটি দেওয়া আছে, সম্পৃক্ত দ্রবণের ভর। তাহলে নিশ্চয়ই আমরা এই তথ্য ব্যবহার করে দ্রাব্যতার সূত্র থেকে কতটুকু এই দ্রবণটিতে দ্রবীভূত আছে তা বের করে নিতে পারি, অর্থাৎ স্মল এম এর মান বের করে নিতে পারি। আর স্মল এম যদি আমরা জেনে যাই তাহলে আমরা দ্রবণ থেকে দ্রব বিয়োগ করলে দ্রাবকের ভরও কিন্তু পেয়ে যাব। তাহলে আমরা প্রথমে এই কাজটি করব, অর্থাৎ এই ধরনের যদি কোনো সমস্যা তোমাদের থাকে যেখানে শীতলীকরণ করা হয়েছে অথবা একটা শীতল দ্রবণকে উষ্ণ করা হয়েছে, তাপ দিয়ে গরম করা হয়েছে, তাপমাত্রা বাড়ানো হয়েছে, এই সকল ক্ষেত্রে প্রথমে যে দ্রবণটি থাকবে সেখানে কতটুকু দ্রব আছে কতটুকু দ্রাবক আছে তা আমাদের অবশ্যই জানতে হবে। আমরা এই কাজটি তাহলে কিভাবে করব আমরা একটু দেখে নিচ্ছি। আমরা প্রথমে 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিসাব করছি। আমরা প্রথমে স্মল এম এর মান জেনে নেব। তাহলে আমরা এই মানগুলো এখানে বসাচ্ছি। 50 m বাই 120 মাইনাস m ইন্টু 100, বা এখান থেকে আমরা যেটা পাচ্ছি 100 m সমান 50 ইন্টু 120 মাইনাস 50 m, বা 100 m প্লাস 50 m ইকুয়াল টু 6000, বা 150 m সমান 6000, বা m সমান 6000 বাই 150। তাহলে অতএব m সমান কত আসে 40। তাহলে 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই সম্পৃক্ত দ্রবণটিতে দ্রব আছে 40 গ্রাম আমরা বলতে পারি। তাহলে এই দ্রবণটিতে দ্রাবক আছে কতটুকু? অতএব সম্পৃক্ত দ্রবণটিতে দ্রাবক আছে সমান সমান আমাদের ছিল দ্রবণ হচ্ছে 120 আর তার মধ্যে দ্রব আছে 40। তাহলে দ্রাবক থাকলো 80 গ্রাম। তাহলে আমরা জেনে গেলাম এই সম্পৃক্ত দ্রবণের মধ্যে দ্রব আছে দ্রবীভূত অবস্থায় 40 গ্রাম এবং দ্রাবক আছে 80 গ্রাম, অর্থাৎ এই 80 গ্রাম দ্রাবকের মধ্যে 40 গ্রাম দ্রব দ্রবীভূত আছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই যে দ্রবণটি এটাকেই আমরা যেহেতু শীতল করছি, তাহলে এই পাশেও কিন্তু সব মিলিয়ে 40 গ্রাম দ্রাবক, এই 80 গ্রাম দ্রাবক এবং 40 গ্রাম দ্রব উপস্থিত আছে। কিন্তু যেহেতু এই দ্রবণটির তাপমাত্রা কমে গেছে এবং দ্রাব্যতা কমে গেছে, ফলে এই দ্রাবকের মধ্যে কিন্তু এই 40 গ্রাম দ্রব আর দ্রবীভূত থাকতে পারছে না, দ্রাব্যতা অর্ধেক হয়ে গেছে। তাহলে দ্রবীভূত থাকার ক্ষমতাও কিন্তু তার হ্রাস পেয়েছে। ফলে কি হবে? দ্রব 40 গ্রাম থেকে কিছু অংশ দ্রবণে দ্রবীভূত থাকবে আর যেটুকু দ্রবীভূত থাকতে পারছে না তা কেলাসিত হবে।
তাহলে এই পাত্রে কিন্তু দ্রাবক এখানেও যা ছিল, দ্রাবক এখানেও তাই আছে, কিন্তু এখানকার যে সম্পৃক্ত দ্রবণ তার মধ্যে কিন্তু এই 40 গ্রাম পুরোপুরি দ্রবীভূত নাই। দ্রবীভূত আছে কতটুকু? এর কিছু অংশ। এজন্য আমরা এই দ্বিতীয় পাত্রের ক্ষেত্রে দ্রাব্যতা জানি এবং দ্রাবকের ভর জানি, কিন্তু দ্রবীভূত দ্রবের ভর স্মল এম এর মান কিন্তু জানি না। কিন্তু আমরা যদি স্মল এম এর মানটি বের করে ফেলি তাহলে কিন্তু আমাদের আগে ছিল 40 আর এখন দ্রবীভূত আছে স্মল এম এর মান যা পাবো সেটা, তাহলে এটা থেকে ওটা বিয়োগ করলেই আমরা কেলাসিত দ্রবের ভর পেয়ে যাব। তাহলে আমরা সেই কাজটি এখন করছি। তাহলে আবার 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা জানি S সমান m বাই m মাইনাস m ইন্টু 100। তাহলে এখানে আমাদের কি কি জানা আছে? এখানে আমরা দ্রাব্যতা S জানি 25, আর কি জানি? দ্রাবকের ভর অর্থাৎ m মাইনাস m আমরা জানি 80 গ্রাম। তাহলে আমরা বের করতে চাই কি? m এর মান। অর্থাৎ এই পাত্রের যে সম্পৃক্ত দ্রবণটি কেলাস বাদে তার মধ্যে কতটুকু দ্রবীভূত আছে সেটা আমরা জানতে চাচ্ছি। তাহলে এখানে আমরা মানগুলো যদি বসাই তাহলে S হচ্ছে 25 আর এখানে m বাই আমাদের 80 ইন্টু 100 বা 100 m সমান 25 ইন্টু 80 বা m সমান 25 ইন্টু 80 বাই 100। তাহলে অতএব m সমান 20 গ্রাম। অর্থাৎ এই পাত্রে যে সম্পৃক্ত দ্রবণটি উপস্থিত আছে তার মধ্যে 20 গ্রাম দ্রবীভূত আছে। তাহলে কেলাসিত হলো কতটুকু? তাহলে এখানে আগে দ্রবীভূত ছিল 40 আর এখন শীতল করার পরে দ্রবীভূত থাকছে 20। তাহলে কেলাসিত হবে 40 থেকে 20 বাদ দিলে যা থাকে। তাহলে আমরা লিখতে পারি অতএব কেলাসিত দ্রবের ভর 40 বিয়োগ 20 গ্রাম সমান 20 গ্রাম। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। আমরা এবার চতুর্থ সমস্যাটি দেখতে যাচ্ছি। আমাদের চতুর্থ সমস্যাটি হচ্ছে যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 250 গ্রাম সম্পৃক্ত দ্রবণ আমাদের আছে, যার দ্রাব্যতা হচ্ছে 22। এই দ্রবণটিকে আমরা তাপ দিয়ে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে গেলাম এবং এই তাপমাত্রায় দ্রাব্যতা দেওয়া আছে 40, অর্থাৎ দ্রবণটির দ্রাব্যতা 40। প্রশ্ন হচ্ছে যে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রবণটিকে সম্পৃক্ত করতে আর কতটুকু দ্রব যোগ করতে হবে? কেন এখানে আরো দ্রব যোগ করার কথা বলা হলো? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, যখন তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস ছিল তখন দ্রাব্যতা ছিল 22 এবং এই অবস্থায় এটি ছিল সম্পৃক্ত। কিন্তু যখন তাপমাত্রা বৃদ্ধি করা হলো তখন যেহেতু দ্রাব্যতা বেড়ে গেছে, অর্থাৎ দ্রবটির দ্রবীভূত থাকার ক্ষমতা বেড়ে গেছে, ফলে এখানে কিন্তু যে পরিমাণ দ্রবীভূত আছে তা এই দ্রবণটিকে আর সম্পৃক্ত করতে পারলো না। যেহেতু দ্রাব্যতা বেড়ে গেছে তার মানে আরো দ্রব এর মধ্যে যোগ করা সম্ভব, যে কারণে এই দ্রবণটি আসলে অসম্পৃক্ত দ্রবণ হয়ে গেছে। তাহলে এটাকে সম্পৃক্ত করতে হলে আমাদের কি করতে হবে? আরো দ্রব যোগ করতে হবে। প্রশ্ন হচ্ছে আর কতটুকু দ্রব এর মধ্যে আমরা যোগ করব। তাহলে এটির সমাধান আমরা কিভাবে করব? প্রিয় শিক্ষার্থীরা, আমি পূর্বের অঙ্কটিতেও বলেছি যে এ ধরনের প্রবলেম যদি থাকে তাহলে আমাদের অবশ্যই প্রথমে যে দ্রবণটি দেওয়া আছে যার পূর্ণ তথ্য আছে এই তথ্য ব্যবহার করে আমরা জেনে নেব যে এই দ্রবণটির মধ্যে আসলে কতটুকু দ্রব এবং কতটুকু দ্রাবক দ্রবীভূত আছে।
তা আমরা সেটি এখন জানার চেষ্টা করছি। তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা জানি S equal to m by m minus m into 100। এখানে আমাদের দেওয়া আছে S সমান 22, ক্যাপিটাল M সমান 250 গ্রাম। আমরা বের করতে যাচ্ছি স্মল m, অর্থাৎ এই দ্রবণটিতে দ্রবীভূত দ্রবের ভর। আমাদের মানগুলো যদি আমরা বসাই 22 সমান m by 250 minus m into 100, বা আমরা বলতে পারি 100m সমান 22 into 250 minus 22m, বা 100m plus 22m সমান 22 into 250, বা 122m equal to 22 into 250, বা m সমান হচ্ছে 22 into 250 by 122। তাহলে অতএব m সমান আমরা কত পাচ্ছি? 45.08। তাহলে এত গ্রাম। তাহলে আমরা বলতে পারি এই সম্পৃক্ত দ্রবণটিতে দ্রবীভূত দ্রবের ভর হচ্ছে 45.08 গ্রাম। তাহলে দ্রাবক আছে কতটুকু? অতএব সম্পৃক্ত দ্রবণটিতে দ্রাবক আছে সমান সমান আমাদের ছিল টোটাল দ্রবণ 250 গ্রাম, আর তার মধ্যে দ্রব আছে 45.08 গ্রাম। তাহলে দ্রব বাদ দিলে থাকে আমাদের 204.92 গ্রাম। তাহলে আমরা জেনে গেলাম আমাদের এই সম্পৃক্ত দ্রবণটিতে দ্রব আছে কত? 45.08 গ্রাম, আর দ্রাবক আছে 204.92 গ্রাম। তাহলে আমরা এই দুটো এপাশে নোট রাখছি। তাহলে প্রথম অবস্থায় m হচ্ছে 45.08 গ্রাম, আর m মাইনাস m হচ্ছে 204.92 গ্রাম। তাহলে এই দুটো তথ্য আমরা প্রথম অবস্থা থেকে পেলাম। এখন প্রিয় শিক্ষার্থীরা, তোমরা চিন্তা করো, যখন তাপ দেব আমরা কিন্তু ধরে নিচ্ছি এখানে কোনো দ্রাবক আমাদের উড়ে চলে যায় নাই। তাহলে এই পাত্রের দ্রাবক এই পাত্রের দ্রাবকের সমান, অর্থাৎ এটি কিন্তু ওই পাত্রে উপস্থিত আছে, এবং এই দ্রবও কিন্তু এই পাত্রে আছে, কিন্তু এতটুকু দ্রব থাকলেও এটি অসম্পৃক্ত হয়ে গেছে, সম্পৃক্ত করতে হবে। তাহলে আর কতটুকু আমাদের এখানে যোগ করতে হবে? কিভাবে বের করতে পারি? তাহলে দ্বিতীয় ক্ষেত্রে দেখো, আমরা এই সূত্র যদি বিবেচনা করি তাহলে আমরা দ্রাব্যতা S এর মান জানি, আর জানি কি নির্দিষ্ট করে এত m মাইনাস m এর মান। কিন্তু এইখানকার যে সম্পৃক্ত দ্রবণ তার মধ্যে কতটুকু দ্রব দ্রবীভূত থাকবে সেটি কিন্তু আমরা জানি না, কিন্তু আমরা দ্রাবকের পরিমাণ জানি, দ্রাব্যতা জানি। তাহলে এই দুটো ব্যবহার করে ওইখানকার সম্পৃক্ত দ্রবণটিতে কতটুকু দ্রব থাকবে, অর্থাৎ স্মল m, তা কিন্তু আমরা বের করে নিতে পারি। তাহলে আমরা কি করছি? চলে যাচ্ছি 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা জানি S সমান এত, এবং এক্ষেত্রে আমাদের দ্রাব্যতা হচ্ছে কত? দ্রাব্যতা 40, এবং আর কি জানি আমরা? আমরা জানি m মাইনাস m সমান 204.92 গ্রাম। তাহলে আমরা এই দ্রবণটি সম্পৃক্ত হলে সেখানে কতটুকু দ্রব দ্রবীভূত থাকবে সেটি বের করতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি মানগুলো বসাই তাহলে কি পাচ্ছি? 40 equal to m by 204.92 into 100, বা এখান থেকে আমরা পাচ্ছি 100m সমান 40 into 204.92, বা m সমান 40 into
204.92 বাই 100। তাহলে অতএব m সমান 81.97 গ্রাম। তাহলে আমরা বলতে পারি যে এই দ্রবণটি সম্পৃক্ত হলে সেখানে দ্রব থাকবে এতটুকু, কিন্তু পূর্ব থেকে দ্রব দ্রবীভূত আছে এতটুকু। তাহলে আমাদের দ্রবণটিকে সম্পৃক্ত করতে কতটুকু প্রয়োজন? তাহলে অতএব দ্রব প্রয়োজন হবে তাহলে আমাদের থাকতে হবে এত 81.97 গ্রাম, আর আছে আগে থেকে 45.08। তাহলে এইটুকু বাদ দিলে আমাদের থাকছে 36.89 গ্রাম। তাহলে এটি হচ্ছে আমাদের প্রয়োজনীয় দ্রবের ভর, যা যোগ করলে এই দ্রবণটি সম্পৃক্ত হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছ। আমাদের আজকের এই গাণিতিক সমস্যাগুলো তোমরা বেশি করে আরো অনুশীলন করবে। তোমাদের বইয়ে এ ধরনের আরো কিছু গাণিতিক সমস্যা আছে, উদাহরণ সহ এগুলো তোমরা ভালো করে দেখবে। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। প্রিয় শিক্ষার্থীরা, আমার ক্লাসটি ভালো লাগলে তোমরা লাইক দেবে এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর পরবর্তী ভিডিও দ্রুত পেতে চাইলে বেল বাটনে ক্লিক করে দেবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।